নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রুদ্রাক্ষের লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, একদমই তাই। আজকেও শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই অনুষ্ঠানে এসে উপস্থিত রয়েছেন রুদ্রাক্ষ বিশারদ প্রেডিক্টর বাবা মহেশ্বর ধামের প্রতিষ্ঠাতা ও কর্ণধার লালন বিশ্বাস, যিনি ইতিমধ্যেই কিন্তু ইউটিউব সেন্সেশন, একদমই তাই। যিনি শিখিয়েছেন মানুষকে কিভাবে জীবনে আত্মনির্ভর হতে হবে এবং কিভাবে রুদ্রাক্ষের ওপর ভর করে কিন্তু আমরা আমাদের কিংবা আমাদের যে সকল পারিপার্শ্বিক মানুষজনেরা আছে তাদের জীবনকে একটু উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারবো। দাদা কিন্তু সেই সাধনায় ইতিমধ্যেই ব্রতী হয়ে রয়েছেন এবং আগামী দিনেও কিন্তু দাদা চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের যে সকল সমস্যাগুলো রয়েছে সেই সকল সমস্যাগুলো একটু যাতে সুন্দর করে তার সমাধান করে দিতেই পারেন। তার জন্যই কিন্তু রয়েছেন লালন বিশ্বাস। তো চলুন আজকে এই লাইভ ফোনের অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব লালন বিশ্বাসকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে এই লাইভ ফোনের অনুষ্ঠানে আপনাকে। দাদা বলুন দাদা, আজকের এই অনুষ্ঠান তো যে রুদ্রাক্ষের ওপরেই আমরা করছি, তো আমি প্রথমেই দর্শকদের হয়ে একটা কথা জানতে চাই, সেটা হচ্ছে অনেকেই তো এই রুদ্রাক্ষটা ধারণ করে ফেলেন, মানে এই রুদ্রাক্ষটা ধারণ করার কি নির্দিষ্ট কোনো সময় কিংবা কোনো টাইমিং পরিধি রয়েছে যে কিভাবে রুদ্রাক্ষ ধারণ করতে হবে? হ্যাঁ, যতগুলো মুখী রুদ্রাক্ষ দেখুন, 1 থেকে 31 মুখী এবং 1 থেকে 38 মুখী দুটো মত আছে। তো প্রত্যেকটা রুদ্রাক্ষর একটা গ্রুপ থাকে। হ্যাঁ, 1 মুখী, 8 মুখী, 15 মুখী এরকম একটা গ্রুপের মধ্যে থাকে। সেই গ্রুপের রুদ্রাক্ষগুলি নির্দিষ্ট বার, নির্দিষ্ট সময় আছে পড়ার জন্য। সেই বার এবং সময় ধরেই কিন্তু পড়তে হয় এবং তার জন্য সুতো আছে, আলাদা রঙের সুতো প্রতিটা গ্রুপের জন্য। 7টা গ্রুপের রুদ্রাক্ষকে ভাগ করা হয়েছে। হ্যাঁ, এটা মানে এটা ট্রেনিং এর ব্যাপার, তো সেই ট্রেনিং এর মধ্যে এই জিনিসগুলো আমরা বলে দিই। সেই জন্য এক একটা গ্রুপের জন্য এক একটা বার এবং সেই বারের কোন টাইমে ওইটা পড়তে হবে আর কোন সুতো দিয়ে পড়তে হবে এটা কিন্তু নির্ধারিত করা আছে। একদম দাদা, এই যে এখন তো ভীষণ একটা জ্যোতিষী ট্রেন্ডিং চলছে, প্রত্যেকটা মানুষই তার জীবনে যে সকল সমস্যাগুলো রয়েছে কিংবা পারিপার্শ্বিক সমস্যাগুলো আসছে তার জন্য কিন্তু তার জ্যোতিষের কাছে যাচ্ছেন এবং অনেক দামি দামি যেসব গ্রহ রত্নগুলো রয়েছেন সেগুলো ধারণ করছেন। তো সেই জায়গায় গিয়ে মানুষ কেন রুদ্রাক্ষ ধারণ করবেন? দেখুন, গ্রহরত্ন, গাছের শেকড়, ধাতু এবং অন্যান্য যে বিষয়গুলি তার সঙ্গে কিন্তু রুদ্রাক্ষকে কখনোই তুলনা করা যাবে না। কারণ রুদ্রাক্ষ কিন্তু দেবাদিদেব মহাদেবের অংশ, এটা সবাই জানেন যে তার চোখের জল থেকে তৈরি এবং সেটা স্বয়ং বাবার আশীর্বাদ রয়েছে ওই রুদ্রাক্ষের মধ্যে। সেই জন্য এই যে ভৌত সমস্যা বা বিভিন্ন রকম সমস্যায় মানুষ ভোগেন, যার জন্য ওই ধরনের রাস্তা তারা অবলম্বন করছেন, সেই রাস্তার থেকে এই রুদ্রাক্ষ ধারণ করার যে রাস্তাটা, এটা সর্বোত্তম রাস্তা এবং 100% কার্যকারী। কিন্তু সেক্ষেত্রে রুদ্রাক্ষ প্রেডিকশন করাতে হয়। প্রেডিকশনের ব্যাপারটাই কিন্তু এখনো পর্যন্ত সারা পৃথিবীতে, সারা জগতে কোথাও কিন্তু প্রেডিকশন করার কোনো নিয়ম পন্থা কোনো কিছু নেই। এটা একমাত্র আমরাই বাবার আশীর্বাদী একটা ছক, যে ছকের মাধ্যমে 294টা ঘর আছে, সেই ঘরের মাধ্যমে এবং 18টা প্রশ্ন আছে, সেই প্রশ্নর উত্তরগুলি দিলে ওই ছকে ফেললে অটোমেটিক্যালি কার কোনমুখী রুদ্রাক্ষ প্রয়োজন সামগ্রিক সাফল্যের স্বার্থে, কোনো একটা নির্দিষ্ট গ্রহের জন্য নয়। হ্যাঁ, যে অনেকে ভাবেন যে একটা নির্দিষ্ট গ্রহ বা নির্দিষ্ট সমস্যার জন্য রুদ্রাক্ষ কাজ করছে, সেটা নয়। যে রুদ্রাক্ষটা নির্বাচিত হবে আশীর্বাদী ছকের মাধ্যমে, সেটা কিন্তু তার সামগ্রিক সাফল্যের স্বার্থে। এইভাবে কিন্তু যদি ধারণ করা হয় নির্দিষ্ট নিয়ম মেনে, তাহলে গ্রহরত্ন বলুন, গাছের শেকড় বলুন বা ধাতু বলুন, তার থেকে 100% কাজ এই রুদ্রাক্ষের মধ্যেই সম্ভব। এটা অনেক জ্যোতিষীরাও মানেন, জানেন। একদম দাদা, আজকাল যেসব সমস্যাগুলো রয়েছে তার মধ্যে কিন্তু সব থেকে যে বেশি সমস্যার সঙ্গে মানুষ সম্মুখীন হচ্ছেন সেটা হচ্ছে বাস্তুগত সমস্যা এবং কর্মক্ষেত্রের সমস্যা। তো এটাও কিন্তু জনতার তরফ থেকে একটা অনুরোধ কিংবা তারা জানতে চাইছেন রুদ্রাক্ষের মধ্যে দিয়ে কি সম্ভব বাস্তুগত সমস্যা কিংবা কর্মক্ষেত্রের সমস্যার সমাধান? অবশ্যই, এমন কোনো সমস্যা নেই যা রুদ্রাক্ষ দ্বারা সমাধান করা সম্ভব নয়। বাস্তু সমস্যা তো অবশ্যই রুদ্রাক্ষের মাধ্যম দিয়ে, কারণ বাস্তুতে তো বিভিন্ন রকম বিষয়, বিভিন্ন রকম ভাবে বাস্তু সমস্যা ঢুকে পড়ে। সেটা আগের থেকেও থাকতে পারে, বাস্তু তৈরি করার আগের থেকেই ওই জমিতে বাস্তু সমস্যা রয়ে গেছে, কিংবা বসবাস করতে করতে বিভিন্ন অপকর্ম যেগুলি, তার মাধ্যম দিয়ে কিছু ভুল কর্মের ফলে আস্তে আস্তে বাস্তুতে সমস্যা ঢুকে যায়। সেইগুলি সমাধান করতে গেলে অবশ্যই রুদ্রাক্ষ একটা নির্দিষ্ট নিয়মে রুদ্রাক্ষকে নির্বাচন করতে হয় ছকের মাধ্যমে। সেক্ষেত্রে ওই বাড়ির যিনি মালিক বা যার দ্বারা ওই বাড়িটা পরিচালিত হয়, তাকে একটা রুদ্রাক্ষ ধারণ করার পরামর্শ আমরা দেব এবং আরেকটা রুদ্রাক্ষ তার বাড়ির বা প্রাচীরের বা ঠাকুরের আসনের ঈশান কোণে কিভাবে রাখতে হবে সেটা আমরা একটা পরামর্শ দিয়ে দিই। তাতে কিন্তু তার বাস্তু সমস্যা
মিটে যেতে পারে। আর বাস্তুতে সমস্যা থাকলে কিন্তু তার সমস্ত জায়গায় তার সমস্যা আসতে পারে, তার পরিবারের প্রত্যেকের মধ্যে সমস্যা আসবে। সেই বাড়ির কোনো মানুষ যদি কোনো কর্ম করতে যায়, সেই কর্মক্ষেত্রে সমস্যা পর্যন্ত পৌঁছে যাচ্ছে, রাস্তাঘাটে চলার সময় তার সমস্যাগুলি দেখা দিচ্ছে। এগুলি তো সেই বাস্তুতে সমস্যা, তার জন্য তার মনটা বা ব্রেনটাকে কিন্তু অসুস্থ করে ফেলছে, তাই না? বাড়িতে যখন ঢুকছে, বাড়ির মধ্যে শান্তি নেই, সেই যে অশান্তি সেইটা কিন্তু তার সারা দিন তার ব্রেনের মধ্যে, মনের মধ্যে থেকে যাচ্ছে। তাহলে কর্মক্ষেত্রে তো সে তো শান্তি পাচ্ছে না, কর্মক্ষেত্রেও কিন্তু সেই বাড়ির অশান্তিটাই বয়ে নিয়ে যেতে হচ্ছে, যার জন্য কর্মক্ষেত্রেও কিন্তু শান্তি পাচ্ছেন না। সেক্ষেত্রে বাড়ির যদি বাস্তুটা যদি শান্তি থাকে, তাহলে যে ব্যক্তিটা কাজে যাবেন বা কোনো ব্যবসা করতে যাবেন বা যেখানেই যাবেন না কেন, বাড়িতে শান্তি থাকলে যখন বেরোনো হবে বাড়ির থেকে, বাড়িতে দেখতে পাচ্ছেন যে আমি সবাই শান্তিতে আছে, সেইটা দেখে যখন উনি ওনার গন্তব্যে পৌঁছাবেন এবং এসে যখন দেখবেন বাড়িতে সবাই সুস্থ আছে, ভালো আছে, তখন তার মনের উপরে কোনো অশান্তি প্রভাব ফেলতে পারে না। সেই ব্যক্তিটা কর্মে হোক, যেখানে হোক, পুরোপুরি মনটা দিতে পারেন। দাদা, অনেকেই আছেন যে এখন হঠাৎ হঠাৎ করে ভীষণ একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে যাচ্ছেন, মানে সুস্থ লোক আমরা সকালবেলা দেখলাম কিন্তু বিকেলবেলা দেখলাম তারা সাডেনলি হার্ট অ্যাটাক হয়ে গেল, কিংবা সে কদিন ধরে জ্বরে ভুগছে কিংবা কোনো রকম অসুখ হয়েছে, আর 4 দিন পরে শোনা গেল তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এই যে এরকম যে দুরারোগ্য ব্যাধিগুলো মানুষের মধ্যে এখন যে খুব বেশি পরিমাণে দেখা দিচ্ছে, তো সেই ক্ষেত্রে রুদ্রাক্ষ কতটা প্রেডিক্টেবল হবে? দেখুন, শারীরিক কিছু সমস্যা আছে যেগুলি হঠাৎ করে তো হয় না, এগুলি দীর্ঘদিন থেকেই তার ভেতরে হয়তো বাসা বেঁধেছেন, এবং একটা পার্সেন্টেজ পর্যন্ত সমস্যাটা না গেলে মানুষ অনুভব করতে পারেন না বা ডাক্তারের কাছে যান না। এমন হতে পারে যে বিভিন্ন সমস্যা হতে পারে, দেহের বিভিন্ন অঙ্গের প্রায় 70% 80% যখন প্রায় নষ্টের দিকে চলে যায়, তখন কিন্তু তারা বুঝতে পারেন এবং তখন ডাক্তারের কাছে যাচ্ছেন। গেলে হয়তো উনি ওনার মতো যতটুকু চিকিৎসা করতে পারছেন, কেউ ফিরে আসছেন বা কেউ হয়তো মৃত্যুর মুখে ঢলে পড়ছেন, তাই না? ফেরানো যাচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু ওই ধরনের কিছু একটা সমস্যার থেকেই কিন্তু তার প্রথম ওই রোগগুলো ধরা পড়ছে। হ্যাঁ, সেটা বংশগত থেকে হতে পারে। আমরা রুদ্রাক্ষের প্রেডিকশন করে দেখেছি যে প্রেডিকশনে কিন্তু ধরা পড়ে যায় যে তার বংশের কোথাও ক্ষয় রোগ ছিল কিনা, টিবি রোগ ছিল কিনা, বংশের কোথাও কোনো ক্যান্সার ছিল কিনা, সেটা কিন্তু প্রেডিকশনে চলে আসে। এবং আমরা তাকে সাবধান করে দিই যে আপনার বাড়িতে কিন্তু আপনার বংশের কোনো না কোনো একটা পুরুষে এটা কিন্তু এই ধরনের রোগ ছিল, তাহলে আপনার পরবর্তী বংশে কিন্তু এটা আসতে পারে। আপনি সাবধান থাকবেন, একটু ডাক্তারের পরামর্শ নেবেন বা আপনি নিজের প্রতি খেয়াল রাখবেন, এই জিনিসগুলো খাবেন না, এই জিনিসগুলো এড়িয়ে চলবেন, সেটা আমরা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি। এবং রুদ্রাক্ষ ধারণ করলে কি হয়, কিছুটা ওই যে বললাম বাস্তুতে কিছু সমস্যা, বাস্তুতে এমন কিছু সমস্যা আছে যে সমস্যাগুলি কিন্তু বাস্তুতে রোগ টেনে নিয়ে আসে। হ্যাঁ, সেটা শারীরিক রোগ হতে পারে, মানসিক রোগ হতে পারে, এগুলো টেনে নিয়ে আসে। তাতে কি হয়, একটা মানুষ যদি একটা বাস্তুতে শান্তিতে না থাকতে পারে, তাহলে সেই বাড়িতে প্রত্যেকে অশান্তিতে ভুগছে না। অশান্তি এমন একটা বিষয়, মনের শান্তি যদি না থাকে, রাতে ঠিকমতো ঘুম নেই, ঠিকমতো খাওয়া নেই, তাহলে এরকম পরিস্থিতিতে কোনো ব্যক্তি যদি থাকেন, তাহলে তার ভেতরে তো আস্তে আস্তে রোগগুলো ঢুকতে থাকবে। রোগ তো একটা দুর্বল শরীরকে বেছে নেয়। হ্যাঁ, একটা সবল শরীরকে, যার মধ্যে ইমিউনিটি পাওয়ারটা খুব বেশি, তাকে কিন্তু সহজে অ্যাটাক করতে পারে না। তাহলে একটু ইমিউনিটি পাওয়ার কম, দুর্বল শরীর যেগুলি, সেই দুর্বল মানুষ কখন হয়, অত্যাধিক দুশ্চিন্তা করতে করতে শরীরটা দুর্বল হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। তখন কিন্তু বিভিন্ন রকম রোগ ব্যাধির যে জীবাণুগুলি তো পরিবেশেই ঘুরে বেড়ায়, সেগুলি কিন্তু তাকে অ্যাটাক করে ফেলে। তাহলে সেই জায়গাটায় যদি তার মনটাকে যদি শক্তিশালী করা যায়, তার যদি চঞ্চলতাকে একটু কমিয়ে রাখা যায়, তার মনের শান্তিটাকে যদি ফিরিয়ে আনা যায়, সেক্ষেত্রে কিন্তু রুদ্রাক্ষ প্রেডিকশন করে ধারণ করলে কি হবে, গোড়াটা যদি ঠিক থাকে, যে রোগের উৎপত্তিগুলো কোথায়, দুশ্চিন্তা, টেনশন, হ্যাঁ, রাতের ঘুম নেই, খাওয়া দাওয়া নেই, এইখানের থেকে যদি রোগগুলি জন্ম নেয়, তাহলে ওই জায়গাটা আগে ঠিক করতে হবে। সেটা কিন্তু রুদ্রাক্ষ দ্বারা সম্ভব। একদমই। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, দাদা যে কথাগুলো বলছেন সেই কথাগুলো কিন্তু আপনারা মন দিয়ে শুনুন। অনেকেই হয়তো ফোনে পাচ্ছেন না, তাদের কিন্তু কোনো দুশ্চিন্তা করার কারণ নেই। কারণ কি বলুন তো, এইটুকু সময়ের মধ্যে কিন্তু সমস্ত জন্মছক বিচার করে কিন্তু আপনাদের পুরো সমস্ত কিছু বলে দেওয়া কিন্তু দাদার পক্ষে একদমই সম্ভব নয়। তাই হয়তো দাদা এই ফোনগুলো রিসিভ করছেন না। তাই আপনাদের কাছে আপনাদের আরো একবার অনুরোধ করছি, যে কটা এপিসোড আমরা দাদার সঙ্গে ইতিমধ্যে পার করে এসেছি আর আজকের এপিসোড মিলিয়ে দাদার কথাগুলো
সেগুলো আপনারা শুনুন এবং মন দিয়ে সেগুলোকে একটু বিচার করার চেষ্টা করুন, এবং তারপরেই কিন্তু আপনারা নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন, এবং তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 8918572146 নাম্বারে, 8250354415 নাম্বারে। আপনারা যদি নিজেরা চাইছেন নিজের জীবনে একটু উন্নতির পথে যাবেন, কিংবা নিজের আশেপাশে যারা রয়েছেন কিংবা নিজের প্রিয়জন যারা রয়েছেন, সমস্যার মধ্যে যারা রয়েছেন, সমস্যা থেকে বার করতে চাইছেন আপনি, তার জন্য কিন্তু রুদ্রাক্ষের ওপর যে প্রেডিকশন কোর্সটা রয়েছে সেই কোর্সটা কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন, এবং এই কোর্সটা করার পরে কিন্তু আপনারা একটা সফল প্রেডিক্টরও হতে পারবেন আপনার নিজের জীবনের জন্য এবং আপনার পরিবারের প্রিয়জনের জীবনের জন্য। এটা কিন্তু অত্যন্ত আবশ্যিক। আর এছাড়া যারা প্রতিনিধিরা রয়েছেন তাদের নামগুলো আমি একটু জানিয়ে দিচ্ছি। তারা হচ্ছেন বনগাঁ, ত্রিপুরা, বৈদ্যপাটি, সোদপুর, দমদম, গলসি, গড়বেতায় কিন্তু ইতিমধ্যেই বাবা মহেশ্বর ধামের কিন্তু যারা প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে রয়েছেন আপনার এবং আপনার প্রিয়জনের যে সকল সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলো থেকে কিন্তু একটু উদ্ধার করার জন্য। দাদা, আমরা আলোচনায় আসবো, সেটা হচ্ছে অনেকেই জানতে চাইছেন যে বিভিন্ন মানুষ তো অনেকেই স্টাইলিং এর জন্য রুদ্রাক্ষ ধারণ করছেন, কেউ হাতে পড়ছেন কিংবা না জেনেও কেউ বিভিন্ন স্থানে রুদ্রাক্ষ ধারণ করছেন। এই জিনিসটা কতটা ক্ষতিকারক হতে পারে মানুষের জন্য? দেখুন, রুদ্রাক্ষটা কোনো রকম ক্ষতির বিষয় নয়। হ্যাঁ, রুদ্রাক্ষের মধ্যে আমি আগেও বলেছি রুদ্রাক্ষ কিন্তু কখনো বাবার অভিশাপ নেই, কিন্তু কিছু কিছু ধারণ পদ্ধতি আছে সেখানে কিন্তু তার কাজের কোনো বিষয় আসে না। হ্যাঁ, শরীরের ক্ষেত্রে বাবার আশীর্বাদটা হয়তো সে জায়গায় পাওয়া যায় না। যেমন হাতের কবজিতে যেটা ধারণ করা হয় ওটা ধারণ করার জায়গা না। জায়গাটা হচ্ছে ছেলেদের বাহুর এবং সামনের অংশে যেন থাকে রুদ্রাক্ষটা, সামনের অংশে, মানে সামনের অংশটাই রুদ্রাক্ষটা থাকবে, পেছনের অংশ নয়। আর মেয়েদের ক্ষেত্রে বাম বাহুতে সামনের অংশে থাকবে রুদ্রাক্ষটা, দেখা যাবে সেইভাবে বাঁধতে হয়। আর গলায় যে হৃদয় পর্যন্ত যেন ঝুলে থাকে, ঠিক সেইভাবে তাকে সুতোটা হোক বা হার হোক সেটা নির্বাচন করতে হয়। আর সব থেকে উত্তম জায়গা হচ্ছে মস্তকে যারা সাধু সন্তরা ওনারা কিন্তু জটের মধ্যে ওরা ওই একটা মালা মতো করে নিয়ে পাকিয়ে সুন্দর করে পরেন। সেটা তো স্বাভাবিক যারা গৃহস্থ মানুষ তাদের ক্ষেত্রে তো সম্ভব নয়। সেই জন্য দ্বিতীয় উত্তম স্থান হচ্ছে হৃদয় হার যাকে বলি, আর তারপরে তৃতীয় জায়গা হচ্ছে বাহুতে। কিন্তু ব্রেসলেট হিসাবে যেগুলি পরা সেগুলির সঙ্গে বাবার ভক্তি জগতের কোনো সম্পর্ক নেই। আর মাজায় তো কখনোই না, মাজায় পরাটা একদমই বারণ। হ্যাঁ, যে সমস্ত মালাগুলো পড়তে হয়, রুদ্রাক্ষের মালাগুলো অনেক সময় নাভির নিচে যেন না যায়, নাভির ওপর পর্যন্ত থাকতে পারে। হ্যাঁ, যে সমস্ত মালাগুলি, ছোট মালাগুলি পরে, এবং অনেকে মানে মালা কিন্তু অনেক বড় করে পড়ছেন, সেটা তাদের ক্ষেত্রে তাদের হয়তো একটা আলাদাভাবে তারা পড়ছেন, সেটা তো আমরা বলে ঠিক তাদেরকে মানে বিষয় নেই, আমাদের বলার বিষয় নেই। অনেকগুলি মালা পড়ছেন। হ্যাঁ, এটাই আমার প্রশ্ন ছিল। অনেকেই জানতে চাইছেন যে একের বেশি যখন রুদ্রাক্ষ পড়ছি তার কি কোনো এফেক্ট হচ্ছে মানুষের উপর? এফেক্টের কিছু নেই। সেক্ষেত্রে হয়তো দেখুন কি হতে পারে, রুদ্রাক্ষ কিন্তু একটা কাজ করে। আচ্ছা, এবার কোনটা ওনার সামগ্রিক সাফল্যের সাথে কাজ করছে সেটা কিন্তু উনি নিজেও জানেন না, কারণ যেহেতু তার একাধিক রুদ্রাক্ষ ধারণ করা রয়েছে। একটা রুদ্রাক্ষ সামগ্রিক সাফল্যের স্বার্থে একটা রুদ্রাক্ষের মধ্যেই কিন্তু বাবার আশীর্বাদ কিন্তু দিয়ে রেখেছেন। এমন হতে পারে যে উনি 4টে রুদ্রাক্ষ পড়েছেন, 4 রকম মুখী, কিন্তু তার মধ্যে তার যেটা প্রয়োজন, যতমুখী রুদ্রাক্ষ প্রয়োজন সেটাই পড়া নেই। তাহলে অকারণ 4টে রুদ্রাক্ষ পড়ে রয়েছেন, তার কোনো কাজ হচ্ছে না। যেহেতু সঠিক রুদ্রাক্ষটা ধারণ করতে পারেনি, কেউ প্রেডিকশন করে দেয়নি, বা মানে যেটা তার দরকার সেটা যারা বলেছেন তারা হয়তো না জেনে বলে ফেলেছেন। সেক্ষেত্রে কেউ একজন গুরুদেব বললেন যে এই মুখী পড়ো, কেউ একজন সন্ন্যাসী বললেন এই মুখী পড়তে হবে, কেউ একজন জ্যোতিষী বললেন এই মুখী পড়তে হবে। এরকমভাবে কিন্তু উনি একাধিক রুদ্রাক্ষ পড়ে ফেলেছেন সবার কথা রাখতে গিয়ে। অ্যাকচুয়ালি দেখা গেল যে রুদ্রাক্ষটা তার প্রয়োজন সামগ্রিক সাফল্যের স্বার্থে সেইটাই পড়া হলো না, সেটা বাদ পড়ে গেল। তাহলে তো সেই জায়গাটায় কাজের জায়গাটা হচ্ছে না। এই যে মানুষের প্রয়োজন অনুসারে রুদ্রাক্ষ নির্বাচন, এটা কিভাবে করবে? হ্যাঁ, প্রয়োজন অনুসারে প্রেডিকশন করতে হয়। কিন্তু যেহেতু বলেছি এই জগতে প্রেডিকশন করার মতো কোনো রকম কোনো পন্থা কিছু নেই। একমাত্র আমরাই বাবা মহেশ্বর ধামের পক্ষে বাবার আশীর্বাদে একটা ছক আমরা পেয়েছি, সেটা যেভাবেই হোক আমরা এটা দৈব ছক বলি। হ্যাঁ, দৈব ছক হিসাবে আমরা নামকরণ করেছি। এই যে ছকটা, এই ছকটা আছে, এটা হচ্ছে 294টা ঘর আছে। এই ছকেই কিন্তু মানে অটোমেটিক বেরিয়ে আসবে কার কত মুখী রুদ্রাক্ষ তার সামগ্রিক সাফল্যের স্বার্থে প্রয়োজন। এবং অনেক ছক এরকম গণনা করা হয়েছে,
অনলাইনের মাধ্যমে কিন্তু সব হচ্ছে। দূর দূরান্ত থেকে, আন্দামান থেকে, বাংলাদেশ থেকে ছক করেছেন, ত্রিপুরা, আসাম, দিল্লি, ঝাড়খণ্ডের থেকে, পুনে থেকে করেছেন, এরকম ধরনের পশ্চিমবঙ্গ তো বিভিন্ন জায়গায় আছে। তারা কিন্তু এই ছক বিচার করে যে রুদ্রাক্ষটা ধারণ করছেন সেটার কিন্তু রেজাল্ট সম্পূর্ণ অন্য রকমের, ওনারা আমাদের পরে কিন্তু জানাচ্ছেন। এই একটা প্রশ্ন, এই প্রশ্নটার উত্তরগুলো আমরা মানে তাদের কাছ থেকে চেয়ে নিই। এবার এটা আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই, ওরা সাদা কাগজে সিরিয়াল নাম্বার ধরে ধরে উত্তরগুলো লিখে দিচ্ছেন। আমরা সঙ্গে সঙ্গে ওইটা আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসে। আমরা তখন মন্দিরে ধামে বসেই আমরা প্রেডিকশন ছকে ফেললে কি হবে, তার কিন্তু ওটা বেরিয়ে আসবে, কতমুখী রুদ্রাক্ষ থাকবে সেটা কিন্তু বেরিয়ে আসছে। একদম একদম একদম। এবং এমন একটা ব্যাপার ঘটেছে, মাঝে একজন মানে করেছেন, আমাদের ফোন করে জানিয়েছেন যে দাদা আপনি আমাদের কি জিনিস দিলেন। আমার 2 আঙুলে আংটি বিভিন্ন জ্যোতিষীদের কাছে ঘুরতে ঘুরতে 2 আঙুলে তার স্টোনে ভরে গেছে এবং 5 থেকে 6 লাখ টাকার স্টোন পরে আছেন, কোনো কাজ হয়নি। কিন্তু উনি যেটা বললেন, মানে 14 বছর থেকে এরকম ধরনের পড়তে জায়গাটা এরকম করে ফেলেছেন। তারপরে আমাদের এখান থেকে ছক বিচার করে একটা রুদ্রাক্ষ তাকে দেওয়া হলো। সেই রুদ্রাক্ষটা পরে 3 দিনের মাথায় ফোন করলেন উনি। যে মানুষগুলো তার সঙ্গে কথা বলতেন না, এড়িয়ে চলতেন, যেসব জায়গায় কাজ হতো না সেই কাজগুলি আসা শুরু করে দিল। উনি কেঁদে ফেলেছেন যে আপনি কি পাঠালেন। তখন আমরা বললাম যে আমরা তো পাঠানোর কেউ নই, বাবা আপনার উপরে কৃপা করেছেন, বা এই যে রুদ্রাক্ষরা সেটা বাবাই আপনার জন্য নির্বাচন করেছেন, বাবার আশীর্বাদী ছক। অবশ্যই দাদা, আমরা আরেকবার ছকটা একটু দর্শকদেরকে দেখাতে বলবো, যে ছকটার উপর ভিত্তি করে আপনারা এই প্রেডিকশনটা করছেন এবং মানুষের কল্যাণে ব্রতী হয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই ছকটার বিচারেই কিন্তু আপনাদের সমস্ত ছকগুলো, দাদা প্রশ্ন যেগুলো রয়েছেন সেই প্রশ্নের উত্তরগুলো দেবেন এবং এই ছকের উপর নির্ভর করেই কিন্তু গোটা সমস্ত যে আপনাদের সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান কিন্তু করার দাদা অবশ্যই চেষ্টা করবেন। আমরা কিন্তু সেই ছকটাই আমাদের টিভির পর্দায় আরো একবার দেখাচ্ছি, যে ছকটার উপর ভিত্তি করেই কিন্তু আপনারা প্রশ্নের উত্তরগুলো দেবেন এবং আপনার জীবনে কিংবা আপনার প্রিয়জনের জীবনে যে সকল সমস্যাগুলো আসবে তার সমাধান কিন্তু অবশ্যই করার চেষ্টা করবেন লালন বিশ্বাস। একদমই। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা এই রুদ্রাক্ষ প্রেডিকশন কোর্সটি করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করতেই পারেন এবং তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 8918572146 নাম্বারে, এছাড়া 8250354415 নাম্বারে। আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে যদি একটু সুন্দর করে গুছিয়ে নিতে চান, যে সকল সমস্যাগুলো আসছে কিংবা আগামী দিনে আসতে পারে সেই সমস্যাগুলো ভেবে যদি একটু সুন্দর করে গুছিয়ে নিতে চান জীবনকে, তার জন্য কিন্তু অবশ্যই এই প্রেডিকশন কোর্সটি আপনারা করতে পারেন। এই প্রেডিকশন কোর্সটা করার পরে কিন্তু আপনাদেরকে একটি সার্টিফিকেটও দেওয়া হবে আপনাদের নামে। সেই সার্টিফিকেটটা কিন্তু শুধুমাত্র আপনার নামেই থাকবেন, আর এই সার্টিফিকেটটা কিন্তু একদম 100% অথেন্টিক সার্টিফিকেট হবে শুধুমাত্র আপনার নামে, যাতে আপনিও পরবর্তীকালে আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে পারেন। দাদা, যেটা আমাদের সবার থেকে একটু জানার প্রশ্ন, অনেকেই জানতে চেয়েছেন যে এই যে রুদ্রাক্ষ ভেজানো যে জল, সেইটা সেবন করলে কতটা উপকার হয় জীবনে? দেখুন, যত জিনিস মানে ভেষজ জিনিস ভিজিয়ে জল খাওয়ার রীতি রয়েছে এবং সেটা ভেষজ জিনিস, অবশ্যই ভিজিয়ে জল খেলে তার উপকারিতা আছে। তার মধ্যে সব থেকে উত্তম জল হচ্ছে রুদ্রাক্ষ ভেজানো জল। এটা অনেকে জানেন না বা সেই রীতিটা কম জানেন না, তার জন্য এটা প্রচলিত নেই। আমরা বলবো যে একটা 5মুখী পঞ্চমুখী রুদ্রাক্ষ নেবেন, একটু বয়স হিসেবে নিতে হবে। ছোট বাচ্চাদের জন্য ছোট সাইজের, ধরুন 14 বছর বয়সের জন্য ছোট সাইজের পঞ্চমুখী, আর 33 বছর 14 থেকে 33 বছর বয়স যারা তাদের জন্য মাঝারি সাইজের, আর 33 বছরের বেশি যারা বয়স তাদের জন্য একটা বড় সাইজের মোটামুটি 5মুখী রুদ্রাক্ষ নিয়ে, ছোটদের ক্ষেত্রে কোনো ফুটো করা লাগবে না। মাঝারি যে রুদ্রাক্ষটা সেটার গায়ে ছোট্ট করে একটু ফুটো করে দিতে হবে, ভেতরের শ্বাসটা যেন স্পর্শ করে। আর বড় যে সাইজের রুদ্রাক্ষটা ওটা 2টো ফুটো করে দিতে হয়, দুপাশে ছোট করে শ্বাসটা স্পর্শ করবে সেরকম ভাবে নিয়ে এইটা 12 ঘন্টা ভিজাতে হয়। ধরুন সন্ধ্যার সময় ভিজিয়ে রাখা হলো, 6টার সময়, সকালে 6টার সময় খেতে হবে তামার পাত্রে, তামার গ্লাসে কিন্তু, এবং যতটা জল ভেজাতে হবে ঠিক সেইটুকু জলই খেতে হবে, কোনো জল কিন্তু ফেলে দেওয়া যাবে না। সেইভাবে কিন্তু এটা সেবন করতে হবে। আমি বলবো যে অন্তত আপনারা এটা সেবন করে দেখুন। যাদের দীর্ঘদিনের গ্যাসের সমস্যা রয়েছে, স্কিনের সমস্যা রয়েছে, অনেক সময় দেখবেন দুর্বলতা রয়েছে, শারীরিক দুর্বলতা, এইসব ব্যাপারগুলো থাকতে পারে, চুল উঠে যাচ্ছে এরকম ধরনের ব্যাপারে, চোখের দৃষ্টি কমে গেছে, এই যে ব্যাপারগুলো, হয়তো ভেতরের মানে হজম শক্তির ব্যাপারটা কোনো জায়গায় কোনো ডিস্টার্ব এরকম ধরনের আছে, এই জায়গাগুলো একটু খেয়ে দেখুন, নিজেরাই অনুভব করতে পারবেন।
একদম দাদা, যখন এইটাই রুদ্রাক্ষর ব্যাপারে এলাম তো তখন আরেকটু জানার ইচ্ছা, সেটা হচ্ছে এই যে রুদ্রাক্ষ ধারণের কি কোনো বয়সের সময়সীমা রয়েছে? হ্যাঁ, বয়সের সঙ্গে রুদ্রাক্ষের সাইজ নির্ভর করে। ওই বললাম জিরো থেকে, তবে একদম জিরো বাচ্চাদের রুদ্রাক্ষ পরানোটা ঠিক না, একটু মোটামুটি ধরুন আমরা তো বলি যে 3 বছর টছর হলে ভালো হয়। হ্যাঁ, সেক্ষেত্রে যদি অনেকে আরো ছোট বয়সে যদি পড়াতে চায় তাহলে এই হরকাটি বলে যেভাবে আমরা বাচ্চাদের গলায় দিই ওরকম ভাবে যদি সাজিয়ে নিয়ে দেওয়া। বিষয়টা যে মাঝখানে যেটা শোধন প্রক্রিয়া রয়েছে, যদি এটা একটু বলেন কিভাবে। হ্যাঁ দেখুন, প্রথম যখন পড়তে হয় তখনই কিন্তু শোধন করে পড়তে হয়, 24 ঘন্টা আগে শোধন করতে হয়। শোধন করার নিয়মটা হচ্ছে যেদিন যে টাইমে রুদ্রাক্ষটা পড়ার নিয়ম বলা হবে ঠিক তার আগের দিন ওই টাইমের মধ্যে একটি মাটির ঘট নিতে হবে, নিয়ে তার ভেতরে গঙ্গা জল, সাধারণ জল, সাদা চন্দনের ফোঁটা, একটু কাঁচা দুধ, বেলপাতা, একটু দশকর্মার কিছু পঞ্চশস্য টস্য যদি পাওয়া যায় সেগুলি দিয়ে ওই ঘটের মধ্যে রুদ্রাক্ষটিকে সোজাভাবে সবকটা আঙুল স্পর্শ করে সোজাভাবে আস্তে করে ডুবিয়ে দিতে হবে এবং ওটা ঠাকুরের আসনে বা পূর্ব দিকে একটা ভালো জায়গায় রেখে দিতে হবে। ঠিক 24 ঘন্টা পরে যেদিন ধারণ বার, সেই সময়টায় ওই ঘটের সামনে গিয়ে একটা নির্দিষ্ট মন্ত্র আছে, কিন্তু 108 বার জপ করতে হয়, 2 থেকে 3 মিনিট সময় লাগে। ওই মন্ত্রটা জপ করে বাবার স্মরণে গিয়ে তার কাছে উপযুক্ত মনের প্রার্থনা, কামনা, বাসনা জানিয়ে তারপরে কিন্তু রুদ্রাক্ষটি পড়তে হয়। আর যখন খুলে রাখার ব্যাপার থেকে এই প্রক্রিয়াটি আরেকবার করতে হবে, করে আবার পড়ে নেবে, অসুবিধা নেই, এক্ষেত্রে কোনো সমস্যার কোনো কারণ নেই। আর আমরা এমনি বলি রুদ্রাক্ষটা পড়লে কি হয়, 6 মাস পর পর একটু শোধন করে নেওয়া ভালো, কারণ অনেক সময় রুদ্রাক্ষটা মানে ইনঅ্যাক্টিভ হয়ে থাকে বিভিন্ন কারণে, ছোট ছোট ভুল ভ্রান্তি, অধর্মীয় কাজ, এই সমস্তের জন্য রুদ্রাক্ষটা কিন্তু বিমুখ হয়ে থাকতে পারে। সেই জন্য 6 মাস পর পর একটু শোধন করে নেওয়া, শুধু গঙ্গা জল দিয়ে শোধন করে নিলেই যথেষ্ট। দাদা, এই বিমুখ কোনো প্রতিক্রিয়া কি পাওয়া যায় তার জন্য? যদি অনেকেই আছে তো সময় শোধন করার সময় পাচ্ছেন না আর কি, সেক্ষেত্রে যখন দেখবেন যে রুদ্রাক্ষ পরে ভালো রেজাল্ট পাওয়া গেল, কিন্তু 7-8 মাস পরে আবার কিছু কিছু সমস্যা তার জীবনে এসে যাচ্ছে, মনে হচ্ছে কেমন যেন সমস্যাটা বেড়ে যাচ্ছে, হ্যাঁ, তখন বুঝতে হবে যে রুদ্রাক্ষটা বিমুখ, তার হয়ে কাজ করতে চাইছে না, হ্যাঁ, আশীর্বাদ মানে কৃপা হচ্ছে না বাবার আশীর্বাদ। সেক্ষেত্রে কিন্তু ওই রুদ্রাক্ষটাকে আরেকবার শোধন করে নিয়ে বাবার কাছে ক্ষমা প্রার্থনা করে নিয়ে তার যে কিছু ভুল ভ্রান্তি হয়েছে সেগুলি মানে মার্জনার জন্য ক্ষমা প্রার্থনা করতে হয়, তারপরে আবার ধারণ করতে হয়। দাদা, গ্রহ দোষ কাটানোর জন্য মানে কতটা কার্যকারী? দেখুন, বাবা কেন্দ্রবিন্দু, বাবার চারিপাশে কিন্তু ঋষি চক্র থাকে, হ্যাঁ, সপ্ত ঋষি চক্র, তার চারিপাশে কিন্তু গ্রহ চক্র। তাহলে বাবার আশীর্বাদ যদি কোনো রুদ্রাক্ষের মধ্যে পাওয়া যায়, তাহলে ওই রুদ্রাক্ষটা যদি তার শরীরে ধারণ করা হয়, ধারণ করলে কোনো গ্রহের ক্ষমতা নেই যে সেই ব্যক্তির কাছে গিয়ে তার অনিষ্ট করবে। যদি অনিষ্ট করতে যায় কেউ, সে কিন্তু বাবার রোষে পড়ে যাবে। তাহলে বাবা যদি সবার গুরু হয়, তাহলে উনি যদি আশীর্বাদ কাউকে করেন, তাহলে সেক্ষেত্রে গ্রহরা কেন তারা অনিষ্ট করতে যাবে? সুতরাং সর্বগ্রহর সমাধানের রাস্তা একটা নির্দিষ্ট রুদ্রাক্ষ। দাদা, আজকে অসাধারণ আলোচনা, যদিও শেষ করতে ইচ্ছা করছে না, তবুও সময় তো বাদ সেজেছে, আমাদের চলে যেতেই হবে। তো যেতে যেতে যদি দর্শকদের কিছু বলতে চান আপনি। হ্যাঁ, নমস্কার, আমি সবাইকে অনুরোধ করব, দেখুন আমরা কিন্তু লাইভ ফোনটা নিতে পারছি না, এর জন্য দুঃখিত। আপনারা যদি কারোর প্রেডিকশনের ব্যাপার থাকে, রুদ্রাক্ষ সংক্রান্ত ব্যাপারে, নিজের সমস্যাগুলি সমাধানের করার ব্যাপারে, তাহলে ব্যক্তিগতভাবে দেখুন ফোন নম্বরটা বলা আছে, সেই নম্বরে একটু যোগাযোগ করবেন কষ্ট করে সময় নিয়ে, এবং আপনারা প্রেডিকশনটা করতে পারেন নিজের ব্যক্তিগত সমস্যার জন্য। যে প্রেডিকশনের যে নিয়মটা সেটা জেনে নেবেন এবং করাবেন। যদি কেউ এই জিনিসটা শিখতে চান, স্বনির্ভর হতে চান, তাহলে কিন্তু যথেষ্ট সুযোগ আছে। আবার এই জিনিসটা শিখে নিয়ে রুদ্রাক্ষ প্রেডিকশন শিখে একজন ভালো প্রেডিক্টর হয়ে নিজের এলাকায় চেম্বার করে বা স্বনির্ভরতার রাস্তাটা কিন্তু খুঁজে পাবেন। আমরা সবাইকে সেইভাবে অনুরোধ করব। তারপরে বাবার প্রতি বিশ্বাস ভক্তি রাখবেন, যতটা সম্ভব অধর্মের কাজের সঙ্গে যুক্ত থাকবেন না, তাহলে আস্তে 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 নিজেরাই দেখবেন ভালো থাকবেন। অধর্মের কাজের সঙ্গে যত বেশি যুক্ত হয়ে যাবেন, তত বেশি গ্রহচক্রটা আপনাদের ঘিরে ধরবে। ঘিরে ধরলে কি হবে, জীবনটা একদম আস্তে 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 পিছিয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হবে। এই জন্য সবাইকে বলবো, আপনারা মানে সৎ পথে থাকুন, ভালোভাবে থাকুন, ধর্মের পথে থাকুন, এইটুকু আমার অনুরোধ থাকবে সবাইকে। নমস্কার জানাই। একদম, আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা এই প্রেডিকশন কোর্সটা করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন 8915571426 নাম্বারে, এছাড়া 8250354415 নাম্বারে। তো আজকের মতন অনুষ্ঠান আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার।